আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আহ, প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাববেন আমি অধ্যাপক হাসিনুর রহমান খানকে এই অনুষ্ঠানে কি হিসেবে এনেছি, এবং ওনার সাবজেক্ট হলো ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স। আমাদের এই অনুষ্ঠানে সাধারণত রাজনীতি নিয়ে আমরা বেশি কথা বলি, কিন্তু আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আহ, নিয়ে অনেকে নানাভাবে এটাকে বিশ্লেষণ করেন। আমরা আজকে বেসিক্যালি এই মুহূর্তে বিশ্বকাপ ফুটবলের জ্বরে সারা দেশ আক্রান্ত। আজ রাতে, গভীর রাতে 3টার সময় আমাদের সময়, তৃতীয় স্থান নির্ধারণী খেলা হবে, আর আগামীকাল হবে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। তো আমি যাকে এনেছি উনি কিন্তু এই ফুটবলের সঙ্গে জড়িত, তাও বলা যাবে। উনি নিজে ব্যক্তিগত জীবনে ফুটবল খুব খেলতেন কিনা আমি বলতে পারবো না, উনি হয়তো বলতে পারবেন। কিন্তু উনি আমাদের জাতীয় পর্যায়ে অথবা অন্য কোনো পর্যায়ের পেশাদারী ফুটবল খেলোয়াড় ছিলেন, এটা বলার কোনো সুযোগ নাই। তো ওনাকে কেন আনলাম? আনলাম এই কারণে যে এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যে বিষয়টা আমি নিজেও বিশ্বাস করি। সেটা হলো ভবিষ্যৎবাণী। যে এই যে ফুটবল খেলা, আমাদের সবার মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে, অনেকেরই একটা প্রিয় টিম থাকে, এই টিম ওইটা, ও টিম ওইটা, এরকম থাকে কিন্তু। এবং সবাই ভবিষ্যৎবাণী করে, এবং সব ভবিষ্যৎবাণী কিন্তু সবসময় নিজের টিমের পক্ষেই ভবিষ্যৎবাণীটা করে। তারা চায় যে আমার টিমটা জেতুক। এবং এই ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খানের অস্বাভাবিক কিছু সাফল্য আছে, এবং সেই সাফল্যগুলো আমরা শুনবো। এবং আগামী দিন এবং আজকে দুটো খেলা যেটা আছে, এই দুটো সম্পর্কে ওনার ভবিষ্যৎবাণীটা আমি শোনার চেষ্টা করব। তার আগে আমি প্রাথমিকভাবে ওনার কাছে জানতে চাইব, অধ্যাপক খান, আপনি নিজে বিশ্বকাপের কোন দলকে কি সাপোর্ট করেন? সেটা কোনটা? জি, ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। ছোটবেলা থেকে আমি যখন খেলা বুঝতাম, ম্যারাডোনার আমাদের সময় খুব সেন্সেশন প্লেয়ার ছিলেন। তো তখন থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করি এবং সেটাই এখনো রয়েছে আর্জেন্টিনায়। আপনি যে ভবিষ্যৎবাণীটা করেন, আমরা কিন্তু আপনার কাছ থেকে জানবো যে আপনি এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন কোন দলকে ধরছেন, সেইটা ফাইনাল রেজাল্ট কি হবে, এগুলো আমরা জানবো। কিন্তু তার আগে আমরা দর্শকদের সঙ্গে আপনাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আসলে আপনি যে প্রিডিকশনটা করেন, এটাকে কি আমরা বাংলায় কি বলবো? ভবিষ্যৎবাণী বলবো, জ্যোতিষশাস্ত্র বলবো, নাকি বিজ্ঞান বলবো, না কি বলবো? আপনারা আহ, এটা এক একজন এক একভাবে বিষয়টা ব্যাখ্যা করে। আমি কখনো ভবিষ্যৎবাণী এই কথাটা নিজে বলি না। আমি ইংরেজি শব্দ ইউজ করি, প্রেডিকশন, অথবা বাংলায় বললে আমি সাধারণত পূর্বাভাস কথাটাই বলি। এই ধরনের শব্দ ইউজ করি। আমি জানি না একেবারে আহ, সত্যিকারে বাংলা কোনটা। বাট আপনারা যে যে বলুন, ভবিষ্যৎবাণী বা সামনে কি হবে, অথবা পূর্বাভাস, প্রেডিকশন, ফরকাস্টিং, যেভাবেই বলুন না কেন, সবই আহ বোঝার ক্ষেত্রে একই রকম। বাট হয়তো শাব্দিক বা শব্দের অর্থে হয়তো ভিন্ন ভিন্নতা থাকতে পারে, বা শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমি আমি মনে করি জেনেছি মানে আপনি বোধহয় আগের বছরও, মানে আগের বিশ্বকাপ নিয়েও কিছু প্রিডিকশন করেছিলেন। সেগুলো কি কি করেছিলেন, এবং কি কি ফলেছিল, কতটুকু ফলেছিল, কতটুকু ব্যর্থ হয়েছিল, তার কি একটু বর্ণনা আমাদেরকে দিবেন? জি। আহ, আহ, তামিম ভাই, আমি এর আগের যে বিশ্বকাপ, যেটা 2022 সালে হয়েছিল, তো সেখানেও একটা প্রেডিকশন করেছিলাম। আসলে এবারকার প্রেডিকশনে আমার যে এই সফলতা নিয়ে একটু কথা হচ্ছে, আহ, সেটার আসলে বেসটা তৈরি হয়েছিল 2022 সালে। তো সেই সময় আমি প্রেডিকশনটা দিয়েছিলাম। আমাদের খেলা শুরু হয়েছিল, মনে আছে আপনার, 2022 সালের 20 নভেম্বর। তো সেই দিন রাতের বেলা আমাদের প্রথম খেলা, বিশ্বকাপের প্রথম খেলাটা অনুষ্ঠিত হয় রাতে। তো সেদিন সকালবেলা আমি উঠে এই ধরনের একটা প্রেডিকশন নিয়ে বসি। তো মোটামুটি 2 3 4 ঘন্টার মধ্যে একটা প্রেডিকশন করে ফেলি। সেখানে 64টা ম্যাচ ছিল। প্রতিটা ম্যাচের কে ব্র্যাকেটের মধ্যে কে জিতবে, এভাবে করে করে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড,
তারপরে এইভাবে করে করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সবগুলো ম্যাচের ক্ষেত্রে একটা প্রেডিকশন করি। তো সেখানে আমার ফাইনাল প্রেডিকশনটা ছিল যে ফ্রান্স এবং আর্জেন্টিনা ফাইনাল খেলবে। সেখানে আর্জেন্টিনা ফ্রান্সকে 3-2 গোলে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হবে। তো আমি একটু আগে যেটা বললাম যে আমার প্রতিটা খেলার প্রেডিকশন স্কোর সহ থাকতো, অর্থাৎ গোল লাইন সহ থাকতো। তো সেটা পরবর্তীতে আসলে আপনারা নিশ্চয়ই দেখেছেন, দর্শকরাও জানে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল এবং গোল লাইনটা 3-2 ছিল। শেষে একবারে শেষ পর্যায়ে গিয়ে 3-3 হয়ে গিয়ে সেটা পেনাল্টি পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত 4-3 আর্জেন্টিনা পেনাল্টিতে জিতে চ্যাম্পিয়ন হয়। তো সেটা ছিল বিশ্বকাপের আম, গত বিশ্বকাপের আমার পূর্বাভাসের পারফরমেন্স। আর মাঝখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সেগুলোর তো সাকসেস আছেই, তো সেটা আমি ব্যাখ্যা করে বললাম না। আমি এর পরবর্তীতে রিসেন্ট আরেকটা আমি আমার বলছি যে 2022-এর বিশ্বকাপে আপনার জি, প্রেডিকশনে সাকসেস রেটটা কত ছিল, একদম প্রথম পর্যায় থেকে শেষ পর্যন্ত? আচ্ছা, প্রথম পর্যায় থেকে শেষ পর্যন্ত আপনি অ্যাভারেজে বলতে পারেন, বিভিন্ন স্তরে যদি আমি বলি সেটা প্রায় 70%, 60 থেকে 70% মধ্যে ছিল আর কি। আচ্ছা, আচ্ছা, আর যেটা ফাইনালে শতভাগ ছিল। আহ, আচ্ছা। যেমন ধরেন আমি সেমিফাইনালে 4টা টিমের কথা বলেছিলাম, সেখানে দুটো মিলে গিয়েছিল, দুটো জানি, সেখানে আপনি 50% বলতে পারেন। বাট এর আগের স্তরগুলো তো মোটামুটি 60-70% ছিল, আর ফাইনালে গিয়ে শতভাগ ছিল। তার মানে আপনি একদম টুর্নামেন্টের প্রথম দিনই বলে দিয়েছিলেন যে কে কে ফাইনালে যাচ্ছে, জি, এবং কে কে সেমি ফাইনালে যাচ্ছে, এটা কি মিলেছিল? হ্যাঁ, সেটাও অনেকটা মিলেছিল। আমি যদি আপনাকে স্পেসিফিক্যালি বলি যে সেটা আসলে কেমন ছিল, তো আহ, যেমন ধরেন আমি বলেছিলাম যে সেমিফাইনাল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে, আর্জেন্টিনা জিতবে 2-1 গোলে। আর দ্বিতীয় সেমিফাইনালটি ছিল ফ্রান্স জার্মানির মধ্যে, ফ্রান্স জিতবে 1-0-তে। তো ফলে ফ্রান্স এবং আর্জেন্টিনা ফাইনাল চলে যাবে। তো এই ক্ষেত্রে ব্রাজিল এবং জার্মানি ওই সেমিফাইনালে আগেই আউট হয়ে গিয়েছিল, গত 2022 বিশ্বকাপের কথা বলছি। জি। তো আবার সেমিফাইনাল এরকম ছিল আর কি। তো এর আগের স্টেপে যদি আপনি যান কোয়ার্টার ফাইনালে, সেটা বলতে পারি। তো দর্শকরা এতদিনের কথা মনে রাখবেন সেটা আমি আর বলছি না। আচ্ছা, এবারের ক্ষেত্রে, এবার যে আপনি এবারও কি আপনি একদম ফার্স্ট রাউন্ড থেকে প্রেডিকশন করেছিলেন? জি, এমনি একেবারে প্রথম আমি আসলে প্রথম যে প্রেডিকশনটা দিই সেটা হলো আহ 10ই জুন। 10ই জুন আমাদের ওয়ার্ল্ড কাপ শুরু হলো 12ই জুন। তো 10ই জুন আমি জি। আসলে এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ, 104টি ম্যাচ আপনি জানেন, তো 48টি দেশ খেলছে। গতবারে খেলেছিল 32টি দেশ। তো এই 48টি দেশের 104টি ম্যাচ ম্যাচ হয়, অর্থাৎ ফিফার যে নিয়ম বা যে ব্র্যাকেটের নিয়ম সেই অনুযায়ী। তো প্রতিটি ম্যাচ ধরে 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 প্রেডিকশন করেছে এবং একেবারে প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত কোন দল যেতে পারে সবগুলি এখানে আমি ওইখানে প্রেডিক্ট করছি প্রত্যেকটি দলের। এবার আপনি সেমিফাইনালে কোন চার দলের জন্য বাজি ধরেছিলেন আপনার প্রেডিকশনে 10 তারিখে? জি, এবার আমার যে 4টি দল ছিল সেমিফাইনালে সেটা ছিল এক ব্র্যাকেটে ছিল, অর্থাৎ একদিকে ছিল সেমিফাইনাল ওয়ানে যেটা ফ্রান্স এবং স্পেন, আর অন্যদিকে ছিল ব্রাজিল আর্জেন্টিনা। তো এখানে প্রথম যে ব্র্যাকেটটা ফ্রান্স এবং স্পেন, সেটা একেবারে হুবহু ঠিক আছে। অন্যদিকে আর্জেন্টিনার সাথে বলেছিলাম ব্রাজিল, তো ব্রাজিল তো এর আগেই রাউন্ড অফ 16-এ আউট হয়ে গিয়েছে। তো সেখানে ইংল্যান্ড এসেছে। তো তার মানে এই 4টি সেমিফাইনালিস্টের মধ্যে 3টি হুবহু মিলে গিয়েছে, 75%। 75%। আরেকটা প্রশ্ন একটু করতে চাই, যে আপনার গ্রুপ পর্যায়ে যে খেলাগুলি হয়েছিল, গ্রুপ পর্যায়ে স্পেন যে গ্রুপে ছিল, স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, ওই গ্রুপ থেকে আপনি কাকে কোয়ালিফাই করেছিলেন? মানে কোন দুটো অথবা তিনটে দল, মনে আছে? আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমাকে একটু, হ্যাঁ মনে আছে অবশ্যই। স্পেন এখানে খেলেছে, আমার যতদূর মনে পড়ে সেটা হলো এইচ গ্রুপ। তো স্পেনে এইচ গ্রুপে খেলেছে, স্পেনের এইচ গ্রুপে
উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে ছিল। তো জি। সেখানে আমার প্রেডিকশন অনুযায়ী স্পেন ছিল টপে, গ্রুপ চ্যাম্পিয়ন। দ্বিতীয় অবস্থান ছিল উরুগুয়ে, তৃতীয়তে সৌদি আরব এবং ক্যাপ ভার্দে ছিল 4 নম্বরে। জি, তাহলে এই জায়গাটাতে আপনি একটা হোঁচট খেয়েছেন। জি। আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের সাথে স্পেনের যে খেলা ছিল সেটা ড্র ছিল, অর্থাৎ স্পেন জিততে পারেনি। এবার গ্রুপ তো পর্যায়ে প্রত্যেকটা ম্যাচই ড্র করেছিল। জি, অন্যদের সাথে ড্র করেছে। এবং আমরা জানি স্পেন কি ধরনের, নিশ্চয়ই দর্শকরাও জানেন, ইতিমধ্যে আলোচনা হচ্ছে। কিন্তু এই এই স্পেনকে এই কেপ ভার্দে কিন্তু সেই সময় বধ করেছিল। আমি বলবো কেপ ভার্দে জিতেছিল। ড্র করা মানে তাদের জন্য সবচেয়ে ছোট টিম, রাইট, রাইট। তাদের আপনার এই গ্রুপের বিশাল। প্রেডিকশনটা ঠিক হয়নি বলে আমি দুঃখ পেলাম। দুঃখ পেলাম এই কারণে যে আমি নিজে গ্রুপের সাপোর্টার। এই যে দলকে কেউই পছন্দ করে না, আমার জন্য আমার এক বন্ধু বলছিল যে তুমি কোন দলের সাপোর্টার, তোমাকে একটা জার্সি দিব। তাই আমি বললাম তুমি আমার জন্য জার্সি খুঁজে পাবে না, কারণ আমি এমন এক দলকে সাপোর্ট করি যার জার্সি কেউ বানাবে না। তুই বলে বলো না, আমি করে দেবো। এবং সে শেষ পর্যন্ত পারেনি। সে পারেনি কারণ উরুগুয়ের জার্সি বাজারে পাওয়া যায় না। যে আমার দল প্রথম রাউন্ডে আউট হয়ে গিয়েছিল, একটু দুঃখ পেয়েছিলাম, আবার বিপরীত দিকে আনন্দিত হয়েছিলাম। আনন্দিত এই কারণে যে এরপর আমি নির্ভর হয়ে যাই, কোন দল জিতলো কোন দল হারলো এতে আমার কিছু যায় আসে না। দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি আমরা। আলোচনার মানে এখন যেটার জন্য দর্শকরা আসলে এতক্ষণ আমাদের কথা শুনলেন, আমি সেই জায়গায় আসছি। সেই জায়গায় প্রথম প্রশ্ন হলো, আজ রাতে মানে আমাদের এটা যখন অনিয়ার হচ্ছে তার কয়েক ঘন্টা পরে রাত 3টায় আমাদের আজকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে। এই তৃতীয় স্থান নির্ধারণীতে আপনি আপনার প্রেডিকশনে কি আছে? মানে আগে যে প্রেডিকশন করেছেন সেটার কথাও বলবেন, মানে 10 তারিখে যেটা করেছেন সেটাও বলবেন, এবং আজকে আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা সেটাও একটু বলবেন। জি, ধন্যবাদ সোহান ভাই। আজকে আহ, আসলে আমি ইতিমধ্যেই কিছুক্ষণ আগে আমার সোশ্যাল মিডিয়ায় একটা প্রেডিকশন দিয়েছি। আজকে থার্ড ম্যাচ, যেটা অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণের যে ম্যাচটি হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। তো আমার প্রেডিকশন অনুযায়ী সেটা হওয়ার কথা ছিল ফ্রান্স এবং ব্রাজিল। যেহেতু ব্রাজিল আহ, আমাদের রাউন্ড অফ 16-এ আউট হয়ে গেছে, ফলে সেখানে ইংল্যান্ড এসেছে আমরা সবাই জানি। তো ফলে জি। আগে আমার প্রেডিকশন ছিল এরকম যে ব্রাজিলের সাথে ফ্রান্স খেলবে, বাট ফ্রান্স জিতবে, ফ্রান্স 3, ব্রাজিল 2। তো সেটা আমাকে রিভাইজ করতে হয়েছে সঙ্গত কারণে, যেহেতু ইংল্যান্ড এখানে এসছে। এবং ইংল্যান্ডের সাথে ফ্রান্স কেমন করতে পারে সেটা আবার ভাবতে হয়েছে, বা এই বিভিন্ন ফ্যাক্টর গুলো, রিলেটেড ফ্যাক্টর গুলো চেক করতে হয়েছে, সেগুলো ইনফ্লুয়েন্স কি হতে পারে সেগুলো একটু ভাবতে হয়েছে। তো আমার এখন যেটা রিভাইসড প্রেডিকশন এই ম্যাচের জন্য, সেটা হলো ফ্রান্স জিতবে। এবং স্কোর লাইন যদি আপনি জানতে চান, ফ্রান্স 3, ইংল্যান্ড 1, অর্থাৎ 3-1-এ ফ্রান্স জিতবে। ফ্রান্সের কি এমবাপ্পে গোল করতে পারে? আহ, অবশ্যই সম্ভাবনা আছে। আপনি জানেন এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি আসলে আহ, আহ, আপনারা দর্শকদের ক্ষেত্রে থেকে সারা বিশ্বে খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে ধরা হয় না, কারণ এখন আমরা সবাই কিন্তু এই ফাইনাল ম্যাচ দিয়ে ভাবছি। অর্থাৎ আহ, সবাই, সবার চোখ কিন্তু ফাইনাল ম্যাচের দিকে, স্পেন এবং আর্জেন্টিনার দিকে। তো ফলে এটা নিয়ে কিন্তু দারুণ লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলুন, পেপার পত্রিকা বলুন। তো এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি বরাবরই এরকমই থাকে, কিন্তু এবার একটু ব্যতিক্রম। কারণ হলো, আপনি একটু আগে যে বললেন এমবাপ্পে গোল করতে পারবে কিনা, এই বিষয়টার দিকেই সবার চোখ রাখা হচ্ছে। কারণ আমরা জানি এই গোল্ডেন বুটের ক্ষেত্রে এমবাপ্পে এবং মেসি একেবারে 50-50 পর্যায়ে লড়ছিল। তো এখানে এমবাপ্পে আজকে যদি আহ গোল করতে পারে অথবা গোল সহায়তা করতে পারে, তাহলে কিন্তু মেসিকে ধরে ফেলবে বা মেসিকে ক্রস করে যেতে পারে। তো ফলে সবার চোখ কিন্তু আজকে এখানে থাকছে। আমার ব্যক্তিগত ধারণা সেটাও, যে এমবাপ্পে আসলে নাছোড়বান্দা টাইপের প্লেয়ার। তো ব্যক্তিগত পর্যায়ে তার অর্জনগুলো সহজে ছুঁড়ে ফেলতে চায় না। একটা তো সুযোগ রয়েছে। অনেকে সিরিয়াসলি বলছে যে আজকে এই খেলাটা সিরিয়াস কোনো খেলা নাও হতে পারে। দেখুন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা আসলে গুরুত্বপূর্ণ না হলেও ইংল্যান্ড চাইবে উইন করতে, সেদিকে ফ্রান্সও চাইবে। ফলে কিছুটা মর্যাদার বিষয়, লড়াইয়ের ব্যাপার তো আছেই। তো এখানে এমবাপে সবচেয়ে বেশি চাইবে। কারণ এমবাপে যদি এখানে একটি গোল দেয়, এখন যে অবস্থা রয়েছে তাতে এমবাপের গোল 9 হবে, ওইদিকে মেসির গোল 8। আর অ্যাসিস্টের ক্ষেত্রে মেসি 4
এমবাপে 3। তো ফলে গোলের সংখ্যা বাড়লে কিন্তু গোলের দিক থেকে এমবাপে এগিয়ে থাকে। ফলে আজকে আমার ধারণা এমবাপে চাইবে অন্ততপক্ষে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করতে, এবং এটা যদি হয় তাহলে মেসির জন্য আমি বলবো ফাইনালি যে ম্যাচটা রয়েছে সেখানে মেসিকে অন্ততপক্ষে একটা গোল দিতে হবে, তবেই সে গোল্ডেন বুট পেতে পারে। আদারওয়াইজ এটা কিন্তু আমার হিসেবে এখনো 50-50, বাট আমি এগিয়ে রাখছি এমবাপেকে, কারণ এমবাপে আজকে খুব ফ্রিলি খেলবে, তাদের তো হারাবার কিছু নেই। তো ফলে চাইবে যে গোল্ডেন বুট তারা দখলে নিতে। আমার ধারণা উনি জান প্রাণ দিয়েই খেলবে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে জান প্রাণ দিয়ে খেলা। এখন আমি আপনাকে শেষ প্রশ্নটা করব, যেটা নিয়ে যার জন্য দর্শকরা হয়তো অপেক্ষা করছেন যে চ্যাম্পিয়ন কে হতে পারে, কিন্তু সেই আলোচনায় ওই প্রশ্ন উত্তর আপনার কাছে চাওয়ার আগে আরেকটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি প্রিডিকশন গুলো করছেন, মানে জাস্ট লটারি করছেন নাকি আপনার কোনো সায়েন্স আছে? আপনি যেহেতু ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন, আপনার এই যে যেটা সাবজেক্ট, এই পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স, এর কি কোনো প্রয়োগ এই প্রেডিকশনের মধ্যে আছে? আপনার প্রশ্নটা খুবই সুন্দর, যে আসলে আমি এখানে আমার যে লাইনে পড়াশোনা সেখানকার বিষয়গুলো অ্যাপ্লাই করেছি না সরাসরি। তো আমি বলতে চাই এইভাবে যে ধরেন এই ধরনের প্রেডিকশন মডেলের দুটো দিক থাকে, একটা হলো সরাসরি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল বেইজিয়ান মডেল, আর একটা হলো ওই যে সাবজেক্টিভ প্রবাবিলিটি মডেল। তো আমি আসলে এই ক্ষেত্রে সাবজেক্টিভ প্রবাবিলিটি মডেল ইউজ করছি, যেখানে সাবজেক্টিভ প্রবাবিলিটি মডেলে আমরা যেটা করি সেটা হলো যে ধরেন এই দুটো টিম এ আর বি, এখন এ জিতবে না বি জিতবে, এর পিছনে যে যে ফ্যাক্টর গুলো থাকে সেই ফ্যাক্টর গুলো যদি আপনি জানতে চান আমি হয়তো বলতে পারবো 20, 30, 40, 50টা ফ্যাক্টর। তো সেই ফ্যাক্টর গুলো আসলে বিবেচনা করা হয় করে কোন টিমটা এগিয়ে থাকতে পারে তার একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি নির্ধারণ করা হয়। এই প্রবাবিলিটিতে আবার যে এগিয়ে থাকে তাকে এখানে উইনার হিসেবে দেখা হয়। তো এই ধরনের প্রতিটি ম্যাচের ক্ষেত্রে আমার এই ধরনের একটা সাবজেক্টিভ প্রবাবিলিটি এস্টিমেশন ছিল আমার ব্যক্তিগত পর্যায়ে। এখন আমি যদি সরাসরি আপনাকে বলি, এটার জন্য সরাসরি সেই ধরনের স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে, সিমুলেশন করে, মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল দিয়ে রান দিয়ে মন্টে কার্লো টেকনিক ইউজ করে করেছি, এটা করিনি। তো বলতে পারেন সাবজেক্টিভ প্রবাবিলিটি মডেল। আপনি কি ফুটবল ছাড়া অন্য কোনো খেলার ক্ষেত্রেও কখনো প্রেডিকশন করেছেন? আমি ক্রিকেটের ক্ষেত্রে মাঝে মাঝে করেছিলাম। আহ, আমাদের এবছরের শুরুতে, সম্ভবত হ্যাঁ শুরুতে, আমাদের নারী টিম তারা খেলছিল এশিয়ান কাপে। তো সেখানে একটা এক ধরনের প্রেডিকশন আমি করেছিলাম। তো এর বাইরেও, খেলার বাইরে কিন্তু আমার প্রেডিকশনের বেশ পারফরমেন্স আছে। আহ, এবছরের জাতীয় ইলেকশন নিয়ে আমি একটা প্রেডিকশন করেছিলাম, এবং তার আগেও করোনার সময় আমি প্রেডিকশন করতাম করোনা অ্যানালাইসিস এর ক্ষেত্রে কতজন আক্রান্ত হবে, মারা যেতে পারে, আইসিইউ বেড হতে পারে। এগুলো মোটামুটি একেবারে আমার প্রিডিকশনের সাথে মিলে যেত, খুব কাছাকাছি। তো সেখানেও তখন আমি মিডিয়ায় বিভিন্ন টক শোতে আমন্ত্রণ পেয়েছিলাম সেই করোনার সময় থেকে। তো রিসেন্ট যদি আপনি বলেন, সেটা হলো ন্যাশনাল ইলেকশনে একটা আমি প্রেডিকশন করেছিলাম, সেটা মোটামুটি বেশ ভালোভাবেই মিলে গিয়েছিল। আমাদের দেশে অক্টোবরে নির্বাচন হবে, এই জাতীয় স্থানীয় সরকার নির্বাচন। তার প্রেডিকশন অবশ্যই এখনই আপনার কাছে চাওয়া ঠিক হবে না, তবে আমরা এই ইলেকশনের আগে আগে আপনার সঙ্গে আরেকবার মিলিত হওয়ার চেষ্টা করব যে আপনার প্রেডিকশন গুলো দেখার জন্য। এখন আমি আসলে এই শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, সেটা হলো যে এবার বিশ্বকাপের ফাইনালে আমি জানি না আজকে রাত্রে কি হবে। আজকে রাত্রে আমি হিসাবের বাইরেও রাখি, আমি ফাইনালটা নিয়ে ভাবছি। আগামীকালকে বিশ্বকাপের ফাইনাল হবে। এখানে আর্জেন্টিনা খেলবে স্পেনের সঙ্গে। আপনি নিজে আর্জেন্টিনার একজন সাপোর্টার, এবং আমাদের দেশে আর্জেন্টিনার সাপোর্টার সম্ভবত স্পেনের সঙ্গে যদি আমি আনুপাতিক চিন্তা করি, তুলনা করি, আমার ধরো স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে মানে চিন্তা করলে আমার মনে হয় যে 90-10% আর 90% ভাষা এরকম হতে পারে, আমি জানি না, এটা আপনি ভালো বলতে পারবেন। তো এই অবস্থায় আপনি আসলে কি প্রিডিক্ট করছেন এবং কেন করছেন, ডিটেল আমাকে একটু বলবেন ফাইনাল নিয়ে। কি আপনার উম, আহ, প্রশ্নের একটা অংশে আমি একটু ব্যাখ্যা করে বলি। আপনি যেমনটি বললেন যে আর্জেন্টিনার সাপোর্টার 95%, 98%, বাকিগুলো স্পেন। দ্যাটস ট্রু। সেটা কিন্তু ট্রু ছিল একেবারে টুর্নামেন্টের শুরুতে,
টুর্নামেন্টের শুরুতে কোন দেশের কতজন সাপোর্টার পার্সেন্টেজ রয়েছে সেটা। কিন্তু আমরা আসলে এটা যখন কন্ডিশনাল প্রবাবিলিটি দেখি, তখন আপনার যখন খেলা চলমান থাকে, বিভিন্ন স্টেপে চলে যায়, খুব কিছু দেশ আউট হয়ে যায়, যেমন ধরেন এখন জার্মানির সাপোর্টার কিছু রয়েছে, ব্রাজিলের সাপোর্টার, তারা কোথায় যাবে? তারা তো সাপোর্ট করবে। তো এখন আপনি দেখবেন যে স্পেনকে তারাই হয়তো বেশিরভাগ সাপোর্ট করছেন, যারা অর্থাৎ মনে প্রাণে আর্জেন্টিনার এগেন্স্ট। তো আপনি ওটা ঠিকই আছে, টুর্নামেন্টের শুরুতে ওই ধরনের একটা পার্সেন্টেজ, বাট এখন কিন্তু সেটা মোটামুটি ব্যালেন্স রয়েছে আমার ধারণা। আচ্ছা, আর্জেন্টিনা সাপোর্ট হয়তো ফোর্থ হতে পারে। আচ্ছা, এবার আসি মূল প্রশ্নে। আপনি যেটা জানতে চেয়েছেন, দর্শকরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেটা হলো যে এবারে আমার প্রেডিকশন অনুযায়ী আমি এগিয়ে রাখছি না, চ্যাম্পিয়ন আমার হিসেবে হচ্ছে স্পেন, আহ আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে। এবং আমার স্কোর লাইনটা এরকম ছিল যে স্পেন 2 গোল, আর্জেন্টিনা 1 গোল। মানে 2-1 এখন গোলে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হচ্ছে। আপনি যদি জানতে চান যে কেন, জি, সময় আমি থাকলে হয়তো জানতে আমি চাচ্ছি কেন। ব্যাখ্যা করতে পারি। দেখেন, আহ, বরাবরই আপনারা আমাদের দর্শকরা যারা খেলা বিশ্বকাপে খেলাগুলো দেখেছে শুরু দিকে, তখন কিন্তু স্পেন, যেমন আপনি বললেন, কেপ ভার্দের সাথে ড্র করেছে, এবং এর পরে যে খেলাগুলো ছিল স্পেন যে খুব ভালো করেছে তা নয়। অর্থাৎ প্রথম রাউন্ডে স্পেনের যে 3টে খেলা ছিল, সেটা যদি যে কেউ দেখেন, তাহলে বলবে যে এই স্পেন কখনোই হয়তো কোয়ার্টার ফাইনালের আগে, মানে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে না, সেখানে ফাইনাল দূরের কথা। তো এই ধরনের বিভিন্ন কমেন্ট কিন্তু আমি পেয়েছি। এর চেয়েও বেশি উইয়ার্ড কমেন্টের মুখোমুখি আমি হয়েছি, ব্যক্তিগতভাবে সরাসরি, এবং আমার ফেসবুক বা মিডিয়াতে আছে। এটা বাস্তবতা। কিন্তু খেলা সেটা বলে না। স্পেন বিশ্বকাপে আসার আগে কিভাবে খেলতো সেটা যদি আপনি দেখেন, স্পেনের মিডফিল্ড, স্পেনের ডিফেন্স সবচেয়ে শক্তিশালী। এখন যদি আমি আর্জেন্টিনার সাথে মানে কম্পেয়ার করি এই খেলায়, তাহলে স্পেন কিন্তু এই দুটো জায়গায় এগিয়ে। অ্যাটাকিং এর ক্ষেত্রে কিছুটা এগিয়ে আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনার মেসি রয়েছে, এবং মেসির মতো আরো 2-4 জন প্লেয়ার রয়েছে যারা নিয়মিত গোল পাচ্ছে। তো ফলে স্পেন মিডফিল্ড এবং অ্যাটাকিং ডিফেন্সে এত ভালো যে সেটাকে ভেদ করে আর্জেন্টিনা গিয়ে তাদের যে সাফল্যগুলো দেখাবে। আপনি নিশ্চয়ই শুনছেন বা দর্শকরা জানেন যে আর্জেন্টিনার খেলার স্টাইলটা হলো প্রথম 50, 60, 70 মিনিট তারা ধীর লয়ে খেলবে, অর্থাৎ খুব একটা অ্যাটাক করবে না, মাঝে মাঝে করবে, কিন্তু অপোনেন্ট যেন খুব দ্রুত অ্যাটাক করে, এবং এই 60, 70 মিনিটে গিয়ে যেন হাঁপিয়ে যায়। যখন দুর্বল হয়ে যাবে অপোনেন্ট, তখন তারা অ্যাটাক করবে শেষের 15, 20, 25 মিনিট। এবং এরকমটি করে কিন্তু লাস্ট 3টি 4টি ম্যাচ কিন্তু তারা জিতেছে, যেটা জেতার কথা ছিল না। তো ফলে এই যে আর্জেন্টিনার যে স্টাইল, এই স্টাইলটা কিন্তু স্পেনের সাথে এবার টিকবে না। কারণ স্পেনের যে মিডফিল্ড এবং ডিফেন্স এত শক্তিশালী যে, আর স্পেন কিন্তু ধরে ধরে খেলে, অ্যাটাকিং করে না। অ্যাটাকিং মাঝে মাঝে করে, বাট ধরে ধরে খেলে। ফলে স্পেন যে ওই যে আর্জেন্টিনা যেটা 60, 70 মিনিটের মধ্যে অপোনেন্ট দুর্বল হয়ে যাবে, যেটা তাদের স্ট্র্যাটেজিতে থাকে, সেটা হবে না। তো ফলে এটাই আমার ব্যক্তিগত ধারণা যে এটা মূল স্ট্র্যাটেজি জায়গায় স্পেন এগিয়ে আছে। এট দ্য এন্ড যেটা হবে, আম, আমার হিসেবে তো স্পেন জিতবে, কিন্তু খেলাটি শেষ পর্যন্ত হয়তো অতিরিক্ত সময়ও যেতে পারে, সেখানে গিয়েও হয়তো এই ধরনের রেজাল্ট হবে। অর্থাৎ স্পেন 2, আর্জেন্টিনা 1 হয়ে আহ, স্পেন চ্যাম্পিয়ন হতে পারে। জি, একটা সাইড কোশ্চেন, মূল জবাব তো পেয়ে গেলাম, দর্শকদের আগ্রহ হয়তো শেষ হয়ে গেল এই মুহূর্তে। কিন্তু আমি জানতে চাচ্ছি, আর্জেন্টিনার পক্ষে যে আপনি একটা গোল বরাদ্দ করেছেন, সেই গোলটা কি মেসি পাতিকে আসবে নাকি অন্য কারো পাতিকে আসবে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আপনি আর্জেন্টিনার যে স্কোরার দিকে তাকান, তাহলে আহ, আর্জেন্টিনা যে 19টি গোল দিয়েছে, এর মধ্যে মেসি তো দিয়েছে 8টি গোল। তো আপনি যদি প্রবাবিলিস্টিক ওয়েতে ক্যালকুলেশন করেন, সেখানে মেসি আগে, অর্থাৎ 40% চান্স রয়েছে মেসি গোল দেবে। আমার ব্যক্তিগত ধারণা তাই। আর্জেন্টিনা যে গোলটি পাবে বা যে গোলটি পেতে পারে, সেটি মেসির হাত ধরে হয়তো হবে, অথবা মেসি অ্যাসিস্ট করবে। সরাসরি মেসি হতে পারে, অথবা মেসি অ্যাসিস্ট করবে, এই দুটোর যে কোনো একটি ঘটবে। মোটামুটি এটা নিশ্চিত যদি আর্জেন্টিনা গোল দেয় আমার প্রেডিকশন মতো। আপনি কি এই স্কোর লাইনকে আরেকটু এলাবোরেট করতে পারেন? মানে কে প্রথম গোল দিবে, কে তারপর দিবে, এরকম 3টা গোল কি বলতে পারবেন? ওরকম কোনো স্টাডি করেছেন নাকি না?
এরকম স্টাডি করিনি, বাট স্ট্র্যাটেজি চিন্তা থেকে হয়তো বলতে পারি কিছুটা, যেটা ধরেন আহ, এরকম হতে পারে যে প্রথম গোলটি কিন্তু আর্জেন্টিনাও দিতে পারে, কথার কথা বলছি। বাট আমার হিসেবে সেটা নাও হতে পারে, প্রথম গোলটি হয়তো স্পেনের হবে। এরপরে শেষ মুহূর্তে গিয়ে হয়তো আম, আরেকটা গোল স্পেন দিবে। আর একেবারে শেষের 5-7 মিনিট বা 10 মিনিটের মাথায় আর্জেন্টিনা হয়তো অ্যাটাকিং করে করে একটি গোল পেতে পারে। এভাবে আসলে 2-1 হতে পারে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান। প্রিয় ধন্যবাদ। দর্শক, প্রিয় দর্শক, আপনাদেরকে আজ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে আমরা পরিচয় করে দিলাম, যিনি প্রেডিকশন করেছেন বিশ্বকাপ। আমরা কিন্তু এই ধরনের প্রেডিকশন আগের বিশ্বকাপগুলোতে দেখেছি। কখনো হাতি দিয়ে গোল দেওয়ানো হয়েছে, কখনো অক্টোপাস দিয়ে করানো হয়েছে। তো সেগুলো একদমই দৈব চয়নের মতো করে হয়েছে বলে আমার ধারণা। সেগুলির কোনো অর্থই হয় না। তারপরে কিন্তু আমরা উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে সেগুলো দেখেছি, পড়ার চেষ্টা করেছি। অক্টোপাসের কি নামকরণ করা হয়েছে সেটা নিয়েও আমাদের আগ্রহ ছিল। সেই অক্টোপাস কবে মারা গেল এটাও আমাদেরকে আগ্রহ, মানে আগ্রহান্বিত করেছিল। তো আমরা দেখেছি। বিপরীতে আমরা, আমাদের একজন বিজ্ঞানের শিক্ষক, উনি ওনার আহ, বিজ্ঞান দিয়ে, ওনার মানে সাবজেক্ট দিয়ে উনি দৈব চয়ন নয়, বরঞ্চ সম্ভাবতার ভিত্তিতে উনি একটা প্রেডিকশন করেছেন। এটা মিলাতে আমাদের মাত্র আর একটা দিন অপেক্ষা করতে হবে। আমরা মিলিয়ে নেব। যদি মিলে যায়, ডক্টর হাসিনুর রহমান খান, আপনাকে অনুরোধ করবো আপনারা আমাদের সঙ্গে আরেকবার বসবেন। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আরেকবার আমন্ত্রণ জানাবো। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। যারা প্রেডিকশন করতে চান তাদের জন্য হয়তো হাসিনুর রহমান খান একটু আপনাদেরকে এগিয়ে দিলেন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।